দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম অংশে কথা বলতে চাই ভারতে নতুন সরকারের শপথ এবং বাংলাদেশে তার প্রভাব নিয়ে। এছাড়া বাজেট নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সে নিয়ে আমরা কথা বলবো অনুষ্ঠানের দ্বিতীয় অংশে। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব সুভাষ সিংহ রায়, তিনি প্রধান সম্পাদক abnews24.com। আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক, এবং আছেন ডক্টর জাহিদুর রহমান, তিনি যুগ্ম সম্পাদক নাগরিক ঐক্য। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে শপথ নেওয়া নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতার মসনদে বসে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। রোববার সন্ধ্যায় জমকালো আয়োজনে দিল্লির প্রেসিডেন্ট ভবনে শপথ নেন তিনি। শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সাথে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৭২ সদস্য। ভারতের নেইবারহুড ফার্স্ট নীতির অংশ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী থেসেরিং তোবক সহ দেশ বিদেশের ৮,০০০ বিশিষ্টজন। भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। প্রেসিডেন্ট ভবনে ছিল ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিয়োজিত ছিলেন দিল্লি পুলিশের সোয়াত ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের এনএসজি কমান্ডোরা। কড়া নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় সংসদ ভবন চত্বর ও রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো। দিল্লিতে নো ফ্লাই জোন ঘোষণা করা হয় আগেই। একাধিক জায়গায় জারি করা হয় ১৪৪ ধারাও। শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজে যোগ দেন বিদেশি অতিথিরা। এবছর নরেন্দ্র মোদীর বিজেপি ২৪০ আসনে জয়ী হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও নীতিশ কুমারের জেডিইউ এর সাথে সরকার গঠন করতে হচ্ছে মোদীকে। শুরুতেই জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছে আসতে চাই। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী, এবং এবারের বৈশিষ্ট্য হচ্ছে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তাকে জোট সরকারে থাকতে হচ্ছে নীতিশবাবু, নাইডু বাবুদের। এখানে যে ভূমিকাটা থাকবে সেখানে কি হবে এবং কতদিন এই জোট টিকবে, এ নিয়ে ইন্ডিয়া জোটের তরফ থেকে আবার প্রশ্ন তোলা হচ্ছে। এই যখন পরিস্থিতি, সেখানে প্রশ্ন জাগে যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেটার আবার নানান রকম বিশ্লেষণ আমরা বিরোধী দল বিএনপি এবং আওয়ামী লীগের কাছ থেকে শুনি। এই সম্পর্কের কোনো বিবর্তন বা পরিবর্তন হবে কিনা? খুব ভালো একটি বাক্য ব্যবহার করেছেন, বিবর্তন বা পরিবর্তন। রাষ্ট্রীয় জীবনে বিবর্তন এবং পরিবর্তন খুবই স্বাভাবিক, অস্বাভাবিক হওয়ার কিছু নাই। নরেন্দ্র মোদী যখন গুজরাটের প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি বলেছিলেন ভারতের কোনো প্রধানমন্ত্রীর বয়স ৭৫-এর বেশি হওয়া উচিত নয়। তখন অটল বিহারী বাজপেয়ীকে টার্গেট করে নাকি এই কথাটি বলেছিলেন। এখন নরেন্দ্র মোদীর বয়স ৭৩ বছর। আর ২ বছর পরে কেউ যে এ ব্যাপারে প্রশ্ন তুলবে না এটা নিশ্চিত করে বলা যায় না। কিন্তু ভারতের এই নির্বাচন, লোকসভার যে নির্বাচন, এটা অনন্য সাধারণ নির্বাচন। এই কারণে আপনি খেয়াল করে দেখবেন বিজয়ী দল এবং বিজিত দল, আপনি এনডিএ এবং ইন্ডিয়া, এই দুটি জোট, একটা বিজেপির নেতৃত্বে এনডিএ আর কংগ্রেসের নেতৃত্বে হচ্ছে ইন্ডিয়া জোট, এই দুটো জোটই কিন্তু আনন্দ উৎসব করেছে। এটা পৃথিবীতে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। এবং অনেকগুলো পরিবর্তন দেখেছেন। চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি এবং নীতিশ কুমারের জেডিইউ, তারা এই সরকার প্রতিষ্ঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আবার এরাই দুইজন যখন ইন্ডিয়া জোট তৈরি করা হয়, সেই জোটের সময় কিন্তু তারা ওখানে ছিলেন। অতএব সময় বলে দেবে কে কোন দিকে যাবে। কিন্তু ভারতের নির্বাচন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এখানে নির্বাচন হয়ে যাওয়ার পর সকলে নির্বাচনের ফলাফল মেনে নেয়। ইভিএম নিয়ে টুকটাক কেউ যে মন্তব্য করেনি তা না,
সেটা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি থেকে শুরু করে ভারতের কংগ্রেসের কেউ কেউ, রাজীব গান্ধী না হলো, অনেকে প্রশ্নগুলো তুলেছেন। এবং এমনকি ফলাফল ঘোষণার পরও নরেন্দ্র মোদী যে 1 ঘন্টার 12 মিনিট 36 সেকেন্ডে যে বক্তৃতা দিয়েছে তার সংসদীয় দলে, সেখানেও কিন্তু এই প্রসঙ্গটা তুলেছে। কি তুলেছে? কংগ্রেস 100 পার হতে পারেনি, কিন্তু গত 1 বছরে কংগ্রেসের যে বিস্ময়কর উত্থান বলে দেয় যে মানুষের সাথে যদি থাকে রাজনৈতিক নেতা কিংবা রাজনৈতিক দল, সে কিন্তু মানুষের সমর্থন পেয়ে যায়। শত শত মাইল হেঁটেছেন রাজীব গান্ধী এবং সেই কনকনে শীতের ভিতরে হেঁটেছেন। আপনি দেখবেন দিল্লির 7টি আসনের মধ্যে 7টিতেই জয়লাভ করেছে বিজেপি। আবার অযোধ্যার যেখানে রাম মন্দির, সেই রাম মন্দির প্রতিষ্ঠার ওই জায়গায় সমাজতান্ত্রিক ঘরানার একটি দল, সমাজবাদী দল জয়লাভ করেছে, বিজেপি পরাজিত হয়েছে এবং বৈচিত্র্যে ভরপুর। আবার দেখেন 3 তারিখ থেকে 4 তারিখ 5.5 তারিখের মধ্যে এই আপনার চন্দ্রবাবু নাইডুর স্ত্রীর যে প্রতিষ্ঠান হেরিটেজ ফুড সংস্থা, সেই সংস্থা তার স্ত্রী ভুবনেশ্বরী যেটা মালিক, সেখানে 579 কোটি টাকার সে লাভ করেছে এবং শেয়ার 55% বেড়ে গেছে। আজকে সকালে দিল্লি থেকে একজন আমাকে ফোন করে বলেছিল যে আপনাদের দেশের রাজনৈতিক দলের ব্যবসায়ীদের প্রভাব খুব বেড়ে গেছে, এখন ব্যবসায়ীরা রাজনীতি করেন। তাই বললাম যে এটা যেমন ঠিক, আপনি কি বলতে পারবেন আমাকে মহাত্মা গান্ধী কোথায় নিহত হয়েছিলেন? উনি এই প্রশ্নের উত্তর দিতে পারছেন না, কিংবা তার ওই সময় মনে নাই কিংবা দিচ্ছেন না। তা আমি বললাম যে তিনি বিড়ালা হাউসে মারা গিয়েছেন। অর্থাৎ বিড়ালা কারা? টাটা বিড়ালার সেই তৎকালীন সময়ের যে প্রভাব এবং তাদের যে অর্থনৈতিক যে প্রভাব, তাহলে মহাত্মা গান্ধী এত কিছু বাদ দিয়ে বিড়ালা হাউসে তিনি থাকতেন কেন? অতএব রাজনীতিতে অর্থের যে সংস্থান এই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকেই আসে। যাই হোক, আমি যে কথাটি একটা কথা আমি একটু উল্লেখ করি যে 293টি আসন পেয়েছে এনডিএ আর 232টি আসন কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া। কিন্তু সবচেয়ে বড় দেখার মতন বিষয়, যে যেখানে প্রভাব বিস্তার করেছে, যে যেখানে খুব বেশি জয়লাভ করার আকাঙ্ক্ষা ছিল, সে সেখানে জয়লাভ করতে পারেনি। আপনি দেখেন যে আমি তো একটু আগে বললাম যে কখনো কেউ ভাবেনি দিল্লির 7টি আসন বিজেপি জয়লাভ করবে। অর্থাৎ বিজেপি সেই জায়গাগুলোতেই জয়লাভ করেছে যেখানে ধনীদের প্রভাব রয়েছে। রাজনীতির বিষয়গুলো কিন্তু খুবই, এই নির্বাচন, লোকসভা নির্বাচনে অনেক কিছু দেখবার আছে। কেন এত বড় একটি রাষ্ট্রের, যে রাষ্ট্রের 96 কোটির মতন ভোটার এবং 64 কোটির ওপরে ভোট দিয়েছেন, 66% ভোট কাস্টিং হয়েছে, জি, সেখানে অনেকগুলো অনুষঙ্গ আপনার চোখের সামনে ভেসে উঠবে। আর যদি আপনি পরবর্তীতে আমি বলার সুযোগ পাই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে, বাংলাদেশ ভারতের যে অবস্থান নিয়ে, আমি নিশ্চয়ই কথা বলার চেষ্টা করব। ডক্টর জাহেদ, আপনার কাছে এ পর্যায়ে আসি। এর আগে নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের অভিযোগ আমরা শুনেছি, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বলেছে, ইউটিউবাররা বলেছেন, এমনকি অরবিন্দ কেজরিওয়াল সেখানে বাংলাদেশ পাকিস্তানের সাথে তুলনা করে ভারত যে একটা স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে এই অভিযোগ তুলেছেন। এখন নির্বাচনের পরে যে অবস্থা দাঁড়িয়েছে, যেখানে বেশিরভাগ দলই নির্বাচন নিয়ে আসলে কোনো প্রশ্ন তুলছে না, বরং নির্বাচনের ফলাফলে তাদের নিজেদের যে সাফল্য সেটাকে তুলে ধরার চেষ্টা করছে, তাহলে এই যে অভিযোগগুলো যে ভারতকে নিয়ে নরেন্দ্র মোদী স্বৈরতন্ত্রের দিকে হাঁটছিলেন, সেটা কি ভুল প্রমাণিত হলো? আমি একটু, যেহেতু ডক্টর জাহিদ কথা বলবে, সেহেতু আবার এক ধরনের ইউটিউবারও কথা বলেন। আপনি রুদ্র রাঠির যদি ইউটিউব দেখেন, ধ্রুব রাঠি, আপনি তার যদি ইউটিউব দেখেন, নির্বাচনের আগে মিলিয়ন মিলিয়ন তার ভিউ হয়েছে। দেখি জাহিদ ভাইয়ের কথার ভিউ কত হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মানে আপনার প্রশ্ন যেটা, এই নির্বাচনের ফলাফলের পরে এটা মিথ্যা হয়ে গেল, কিন্তু উত্তর হচ্ছে একেবারেই না। ইলেকশন বলতে ইটস দ্য প্রসেস। আমরা যদি ইলেকশন নিয়ে সারা পৃথিবীর সংজ্ঞা দেখি, আপনি নির্বাচনের আগের সময়টা নির্বাচনের পার্ট, একটা পোলিং ডে আছে এবং এর পরের সময়টাও আছে।
বিরোধীরা যে অভিযোগ করছিল একটা অভিযোগই ভুল। ধরুন দুজন মুখ্যমন্ত্রী, এর মধ্যে একজন রিজাইন করেছেন বলে আমরা ডিফ্যাক্টো তাকে আর ধরতে পারছি না, উনি মুখ্যমন্ত্রিত্ব থেকে রিজাইন করেছেন, কিন্তু জনাব কেজরিওয়াল রিজাইন করেন না। একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী জেলে গেছেন, উনি দায়িত্ব ছাড়েননি। কংগ্রেসের অ্যাকাউন্ট সব ফ্রিজ করে ফেলা হয়েছে। এবং শুধু এই নির্বাচনের এই কয়েক মাস আগে না, তারও বেশ আগে থেকে ইন্ডিয়ার দুটো সংস্থা, ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে আমি শব্দটা লেলিয়ে দেওয়া বলি। আমাদের যেমন দুদক লেলিয়ে দেওয়া হয়, আপনি যাকে একটু শায়েস্তা করতে চান, আমরা রিসেন্টলি ডক্টর ইউনূসের ক্ষেত্রে দেখছি, এরকম লেলিয়ে দেওয়া হয়েছে। প্রচুর ক্যান্ডিডেট যারা পটেনশিয়ালি জেতার মতো ছিল তাদেরকে দল পাল্টে ফেলা হয়েছে, তারা বিজেপিতে চলে গিয়ে ইলেকশন করেছেন, এরকম সংখ্যা আছে। সো যে অভিযোগগুলো ছিল একেবারেই জেনুইন, আপনি এই অত্যাচারগুলো, নিপীড়নগুলো করেছেন। আরেকটা জিনিস, শুধু গ্রেফতার করার কথা জনাব কেজরিওয়াল বলেছেন, কিন্তু আরেকটা জিনিস আমরা খেয়াল করব, ভারতের মেইন স্ট্রিম মিডিয়াগুলো, যে কারণে আসলে এখন অল্টারনেটিভ মিডিয়া বা ইউটিউবের কথা আসলো, রবিশ কুমারও আরেকজন আছেন যিনি একসময় এনডিটিভির মতো একটা গুরুত্বপূর্ণ মিডিয়া আউটলেটে কাজ করতেন, এবং আমরা জানি এনডিটিভি কিভাবে আদানি গ্রুপ দখল করে নিয়েছিল, তারপর উনি ওনার মতো করে ইউটিউবে কাজ করতে শুরু করেছেন। সো মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে একেবারে কবজা করে ফেলা হয়েছিল বাংলাদেশের মতো একই রকমভাবে। সো এই অভিযোগগুলো তো আসলে খণ্ডায় না। ডিফারেন্স এখনো একটা জায়গায় আছে, সেটা হচ্ছে ভারতের পোলিং ডেটা এখন পর্যন্ত ভালো আছে, এমনকি নির্বাচন কমিশনের কিছু আচরণ যেটা খুবই গুরুত্বপূর্ণ। জনাব নরেন্দ্র মোদী মাইনরিটি সম্পর্কে, মুসলিমদের সম্পর্কে, তাদেরকে অনুপ্রবেশকারী, তাদেরকে অধিক সন্তান জন্ম দেয়, তার কংগ্রেস তাদের বাড়ির মঙ্গলসূত্র ছিঁড়ে এনে খুলে এনে দিয়ে দেবে মুসলিমদেরকে, এইসব যে অভিযোগগুলো নির্বাচনী বিধি লঙ্ঘন তো বটেই, এই হেট স্পিচগুলো ওখানকার ভারতের লয়াররা কিন্তু দেখাচ্ছেন যে ভারতের পেনাল কোডে শাস্তিযোগ্য অপরাধ। অথচ জনাব নরেন্দ্র মোদীকে কোনো রকম কোনো লিস্ট স্পেসিফিক নোটিশ দেওয়া হয়নি। উনি একবার বলেছেন তা না, হি কন্টিনিউড, হি রিপিটেড। সো এই স্খলনগুলো তো আমরা দেখতে পাচ্ছি। যেটা হয়েছে, ভারতে দীর্ঘকালীন একটা গণতান্ত্রিক চর্চার অভিজ্ঞতা আছে, তাদের ইনস্টিটিউটগুলো এখনো পুরো ধ্বংস হয় নাই, এবং ইনস্টিটিউটগুলো দুম করে ধ্বংস হয়ে যায় না। আমি সবাইকে সাজেস্ট করব, যারা পড়েননি বা এই বইটা সম্পর্কে জানেন না, হাউ ডেমোক্রেসিস ডাই বলে একটা বিখ্যাত বই আছে, জিবলাট এবং লেভিটস্কির, হার্ভার্ড প্রফেসর, তারা এই কথাটাই বলার চেষ্টা করছেন যে আগে যেভাবে একজন মিলিটারি ডিক্টেটর এসে দুম করে এক রাতে নামিয়ে দিয়ে গণতন্ত্র শেষ করতেন, এখন না। এখন বহু ক্ষেত্রেই ইলেক্টেড পিপল ধাপে 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 গণতন্ত্রকে ধ্বংস করে। এই সরকারের সময় ভারত এই যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স আছে, তাতে বাংলাদেশের কাছে চলে আসছে একটার পর একটা জায়গায়। সো এই জিনিসগুলো সত্য আছে, কিন্তু ওই যে বললাম, পোলিং ডেটা আমাদের চাইতে এখনো ফার বেটার। এবং আমরা কেন বলছি, আমরা ভারত নিয়ে আলোচনা করতে চাই না, পাকিস্তানের পোলিং ডেটা কি আমাদের চাইতে ভালো না? পাকিস্তানে আপনি তেহরিক ইনসাফ পার্টিকে ধ্বংস করলেন, নেতাদেরকে গ্রেফতার করলেন, ইমরান খান জেলে গেলেন, তাদের মার্কা বাতিল করলেন, তারপরও তারা 99 জন, ইফ আই এম নট রং, বা 97 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে নির্বাচনে জিতেছেন। সো তাদের পোলিং ডেটা এখনো আমাদের চাইতে ক্রেডিবল আছে। সুতরাং ভারতে নির্বাচনী ব্যবস্থার যে স্খলন এবং ক্ষয়ের কথা বলা হচ্ছে, সেটা নিশ্চিতভাবেই আছে। আমি দুটো জায়গায় আরেকটু অ্যাড্রেস করতে চাই। দাদা, দিল্লির একটা যে শর্টে বিজেপি পেয়েছে, মানে আমরা একটু যদি খেয়াল করি, বিজেপি অনেকের কাছে একটু অবাক লাগছে একটা কারণে, কারণ দিল্লিতে আম আদমি পার্টি খুবই জনপ্রিয়, তারা পরপর প্রথম সরকারটা ছোট ছিল, সেই হিসাব করলে এবার তৃতীয়বারের মতো আছে, কিন্তু 14, 19 দুইবারই কিন্তু ক্লিন সুইপই হয়েছিল দাদা, দুইবারই 7টা সিট বিজেপি পেয়েছিল, এবারও তাই। বরং এবার একটা সিরিয়াস উন্নতি আছে, এবার হচ্ছে অন্য দুবারের চাইতে সবচেয়ে কম মার্জিনে। সুতরাং আমি বলবো বিজেপির এখানেও একটা সিরিয়াস ডেক্লাইন আছে। আর একটা কথা আমাদের মনে একটু জোর গলায় বলা দরকার, বিজেপি কোথায় কি করেছে সেটা বড় কথা না, যে আইডেন্টিটি পলিটিক্স, হিন্দুত্ববাদী পলিটিক্স বিজেপি করে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা হচ্ছে বারাণসী, যেই আসনে জনাব মোদি ইলেকশন করেন। তিনি হচ্ছেন ইতিহাসে দ্বিতীয় প্রধানমন্ত্রী, কম ব্যবধানের দিক থেকে জেতার ক্ষেত্রে। আরেকজন হচ্ছে চন্দ্রশেখর আসলে কেমন প্রধানমন্ত্রী ছিলেন আমরা জানি, খুবই ছোট একটা সরকারের উনি কার্যকরী প্রধানমন্ত্রী ছিলেন ওই সময়। উনি মার্জিন 1.5 লাখের কম ছিল, আর উনি 1.5 লাখের একটু বেশি। জনাব মোদি, যার ব্র্যান্ড, যার মোদি ম্যাজিক ট্যাজিক বলে চারদিকে এত কিছু করা হলো, গত বছর তিনি 5 লাখের মতো ভোটে জিতেছিলেন ব্যবধানে, এবার 1,50,000-এর সামান্য বেশি, তার চাইতে 250-র মতো এমপি তার চাইতে বেশি ব্যবধানে জিতেছেন। সুতরাং মোদি এই যে জেতার কথা বলছেন দাদা,
মানে নরেন্দ্র মোদী যে হাইপ তৈরি করেছেন, ওনার সরকার ক্ষমতায় আসুক, লিস্ট যদি সভ্যতা থাকতো, লিস্ট যদি তার ওই ধরনের মানসিকতা থাকতো, তার অন্য কারো কাছে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল। এটা একটা ফেইলিয়ার। ধন্যবাদ। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই। কংগ্রেসের এই যে প্রত্যাবর্তন, এটাকে কেন্দ্র করে বাংলাদেশে এখন পর্যন্ত অনেকে বলবার চেষ্টা করছেন যে বিএনপি যদি কংগ্রেসের মতো এইভাবে লেগে থাকে তাহলে তাদের পক্ষে আসলে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায়ও আগের চেয়ে ভালো ফল করা সম্ভব। তাকে সম্ভব বলে মনে করেন আপনি? এই প্রশ্নের দুটি দিক আছে। একটি হচ্ছে যে বিএনপি যদি গণমানুষের রাজনীতি করে তাহলে বিএনপি কতদূর আগাতে পারবে, আর এই প্রশ্নের দ্বিতীয় উত্তর হচ্ছে যে আমাদের যে নির্বাচনী ব্যবস্থা সেটি যেভাবে কুক্ষিগত করা হয়েছে সেটি কি পাকিস্তানের সাথে তুলনীয়, সেটি কি ভারতের সাথে তুলনীয়? না। অতএব বিএনপি যদি মাঠে ঘাটে ওই বাংলাদেশ জড়ো আন্দোলন করে 100 কিলোমিটার কিংবা 1000 কিলোমিটার হাঁটে, তাতে বিএনপির গণসংগঠন চাঙ্গা হবে। বিএনপির রাজনীতি মানুষ গ্রহণ করবে কি করবে না সেটা বিএনপি জানবে। কিন্তু ভোটের মাঠে বিএনপিকে সরষে ক্ষেতের উপর দিয়ে দৌড়াতে হবে কিনা, অথবা রাতের ভোট মাঝরাতে হবে কিনা, এগুলোর গ্যারান্টি তখন কে দিবে? কাজেই বাংলাদেশের যে নির্বাচনী পরিবেশ যেখানে গেছে, আমি জানি ভারতের এই ফলাফলের পরে এই প্রশ্নটি ঢাকার বিভিন্ন চায়ের আড্ডায় আলোচনা হচ্ছে যে বিএনপিও গত নির্বাচনে গেলে এরকম একটি চমক দেখাতে পারতো কিনা। এমনকি পাকিস্তানের নির্বাচনের পরেও এই কথাটি উঠে এসছে, ইমরান খানের দল যদি পারে এবং তারা যদি গোপনে সংগোপনে প্রার্থী হয়ে দলের ভোট ব্যাংকে ভোট আনতে পারে, বিএনপি কেন পারছে না? এই প্রশ্নগুলো খুবই যৌক্তিক, এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত এবং বিএনপির নেতাদের উচিত তাদের কৌশলের ব্যাপারে এইসব উদাহরণকে মনোযোগ দিয়ে দেখা। কিন্তু বাংলাদেশ পরিস্থিতি, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনা, বাংলাদেশের প্রশাসন এবং নির্বাচনী ব্যবস্থাপনার উপরে সরকারি দলের কর্তৃত্ব, সেইগুলো আমার ধারণা এই মুহূর্তে কোনো তুলনীয় অবস্থায় নাই। কাজেই বিএনপি কেন, অন্য কোনো দলও যদি চেষ্টা করে তার পরিণতি কী হতে পারে আমরা গত 3টে নির্বাচনে দেখেছি। আমি শুধু একটু বলি ভারতের নির্বাচন সম্পর্কে। ভারত বেঁচে গেছে। খাদের কিনারা থেকে, পৃথিবীর সবচাইতে বড় ডেমোক্রেটিক রাষ্ট্র খাদের কিনারা থেকে বেঁচে এসছে। মোদি বলে একটা অদ্ভুত মানে গরিমাপূর্ণ দামামা বাজিয়ে যিনি গণতান্ত্রিক ব্যবস্থাকে নষ্ট করছিলেন, যিনি মানুষের নাগরিকদের মৌলিক অধিকারকে হরণ করছিলেন এবং যিনি বিভিন্ন সত্য মিথ্যা জোড়া দিয়ে একটা হিন্দু রাষ্ট্র কায়েমের চেষ্টা করছিলেন, এমনকি প্রকাশ্যে বলেছিলেন যে 400-র উপরে আসন পেলে তারা সংবিধান পরিবর্তন করবেন। আমরা পরিষ্কার জানি সংবিধান পরিবর্তন করে উনি কি করতে চান, কোনো কিছুই গোপন না। অমিত শাহ এবং মোদি এবং বিজেপির অন্য অনেক বয়োজ্যেষ্ঠ নেতাদেরকে কোণঠাসা করে তারা কী ধরনের একটি ভারত সরকার কায়েম করেছে এবং সেই সরকারের চেহারা কিন্তু ভারতের নাগরিক না হয়েও আমরা যারা খোঁজ খবর রাখি তারা দেখতে পাই। দেখুন, এই নির্বাচনে মোদির পরাজয় হয়েছে, নৈতিক পরাজয় হয়েছে, রাজনৈতিক পরাজয় হয়েছে এবং যত কৌশলী মোদি হয়েছেন ভারতের ইতিহাসে কখনো আমরা ভারতের শাসন ব্যবস্থাকে, নির্বাচনী ব্যবস্থাপনাকে এতটা পার্টিজান করে ফেলতে দেখিনি। অপোজিশনের লোকজনের আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে, দুজন মুখ্যমন্ত্রীকে জেলের পোড়ানো হয়েছে এবং সিবিআই এবং ইডি দিয়ে আপনার হেন কর্মী এবং নেতা নাই যাদের বাড়িতে গিয়ে হামলা করা হয়নি, তল্লাশি করা হয়নি, দলীয় লোকজনকে করা হয়নি, বিজেপির সমর্থকদের করা হয়নি, তাদের কোনো কর্পোরেট সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়নি। এটি খুব দৃশ্যমান ছিল। জাহেদ যে কথাটি বলছিলেন, কোনো প্রধানমন্ত্রী, সাবেক দুবারের প্রধানমন্ত্রী, উনি একটি জাতিগোষ্ঠী সম্পর্কে এমন মন্তব্য করতে পারেন যে এই নির্বাচনে যদি বিজেপিকে ভোট না দেওয়া হয় হিন্দুর মঙ্গলসূত্র নাকি মুসলমানরা খুলে নেবে এবং তার সম্পত্তি নাকি ভাগ করে দেওয়া হবে মুসলমানদের হাতে কংগ্রেস ক্ষমতায় এলে। দেখুন, পাড়া মহল্লার মাস্তান জাতীয় কিছু লোক যেই ভাষায় কথা বলতে পারেন, নরেন্দ্র দামোদর মোদি সেই ভাষায় কথা বলেছেন ভোট পাওয়ার জন্য। পরিহাস হচ্ছে মানুষ সেগুলো বর্জন করেছে এবং ভারতের হিন্দু নাগরিকরা সেটি বুঝতে পেরেছেন যে মোদির হাতে তাদের নাগরিকত্ব তো নাই, ধর্ম নিরাপদ না। এই কারণে কংগ্রেসের নেতৃত্বে খাদের কিনারা থেকে ভারত ফিরে এসেছে। আমি যদি একজন ব্যক্তি সম্পর্কে আপনাকে বলে থাকি এই নির্বাচনে কাকে আমি লক্ষ্য করেছি, তার নাম রাহুল গান্ধী। গত 10 বছর রাহুল গান্ধীকে আমুল বেবি, পাপ্পু ইত্যাদি বলে এই ধরনের বয়োজ্যেষ্ঠ নেতারা যে উপহাস করেছেন
এটা কোনো সভ্যতা ভব্যতার মধ্যে ছিল না। এই ছেলেটি এই রকম একটি প্রাচীন দলকে নিয়ে রাজনীতি করে, গণমানুষের রাজনীতি করে তার কোনো সুযোগ ছিল না প্রাসাদ ষড়যন্ত্রের অংশ হওয়ার, তার কোনো সুযোগ ছিল না কর্পোরেট ইন্ডিয়ার শেয়ার পাওয়ার, তার কোনো সুযোগ ছিল না আদানি আম্বানির কাছে গিয়ে ক্ষমতায় আসার জন্য দেন দরবার করার। সে যেটি করেছেন সেটি হচ্ছে গণমানুষের রাজনীতি করেছেন, সারা ভারত চষে বেরিয়েছেন। এবং আপনি খেয়াল করে দেখবেন মেইন স্ট্রিম মিডিয়াতে রাহুলের সেই কর্মসূচি খুব বেশি কাভারেজ পায়নি, কেননা মোদি মেইন স্ট্রিম মিডিয়া তার নিয়ন্ত্রণে নিয়েছেন। আপনি দেখুন মোদি নির্বাচনে হারলে একটা বিরতির আদানির শেয়ারের দাম কেন কমে, এই প্রশ্নের উত্তর আমি নির্বাচনের পরে বলতে চাই। আমরা ফিরে আসবো জনাব সুভাষ সিংহ রায় আপনার কাছে। বাংলাদেশে আসলে কি প্রভাব পড়তে পারে যে জোট সরকার, যেখানে আরো দুটো দলের উপর নরেন্দ্র মোদী এবং বিজেপিকে নির্ভর করতে হচ্ছে, এই সরকারের সাথে আসলে বাংলাদেশের আদান প্রদান বা লেনাদানটা কিরকম হবে? না, আপনি তো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, মানে এই ব্যাপারটা আপনারও জুড়ি নাই। আবার এটাও ঠিক যে আপনি খেয়াল করে দেখবেন আশরাফ কায়সার ভাই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন এবং জনসম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করেছেন। আপনি খেয়াল করতে পারেন 2004 সালে 11 ডিসেম্বর প্রথম আলোতে লাল হরফে একটা শিরোনাম হয়েছিল যে 150 কিলোমিটার মানববন্ধন 50 লক্ষ মানুষের। কারা করেছিল? আওয়ামী লীগ করেছিল। অতএব জনসম্পৃক্ততা যে খুব গুরুত্বপূর্ণ সেটা তো এই মাটিতে আওয়ামী লীগ বারবার দেখিয়েছে। এখন ধর্মের অপব্যবহার বাংলাদেশে যে আমরা উৎকট আকারে দেখেছি। আপনার মনে পড়ে যে 2001 সালের নির্বাচনের আগে একটি টেলিভিশনতে একটি অনুষ্ঠান করা হয়েছিল, সাবাস বাংলাদেশ। অধ্যাপক বি চৌধুরী যে অনুষ্ঠানটি করেছিলেন এবং সেই অনুষ্ঠানের পরবর্তীতে তিনি মুন্সিগঞ্জে তার বিপরীত যে সুকুমার ঘোষ যে প্রার্থী ছিলেন তার বিরুদ্ধে তিনি কি পরিমাণ ধর্মের অপব্যবহার করেছেন। বলেছেন এক হাতে কোরআন এক হাতে গীতা, আপনি কোনটা নেবেন? মানুষকে সেটা বোর্ড শুনিয়েছিলেন। অতএব এই জায়গাগুলোতে আলোকপাত করা প্রয়োজন এবং কোনোভাবেই আপনি ভারতের রাজনৈতিক কাঠামোর সাথে আমাদেরকে সব কিছু মিলিয়ে ফেলাটা সঠিক হবে না। 91 সালে কী ঘটেছিল? 91 সালে আইএসআইয়ের থেকে বলে দেওয়া হয়েছে এবং তা 2012 সালে ইফতেখার মাহমুদ চৌধুরী পাকিস্তানের যে চিফ জাস্টিস তার আদালতে স্বীকারোক্তি দেওয়া হয়েছে। আইএসআই তখনকার প্রধান যিনি ছিলেন তিনি বলেছেন যে 50 কোটি টাকা দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে। এটা তো পত্রপত্রিকা খুললেই পাওয়া যায়। আর নির্বাচন কেমন হয়েছে না হয়েছে এখন যদি পুরনো দিনের কথা যায় কথা ঠিক হবে না। আসাদ দুরানির বক্তব্য পাকিস্তানের আইএসআইয়ের সেটা তো আমাদের চোখের সামনে ভাসছে। নির্বাচন কেমন হয়েছিল, কি হয়েছিল 2019 সালে, অর্থাৎ 14 এবং 18-র পরেও 2019 সালে 1 সেপ্টেম্বর দৈনিক ভোরের কাগজে এক সাক্ষাৎকার দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল 2014 নির্বাচনে অংশগ্রহণ না করা। তা নির্বাচন থেকে অংশগ্রহণ থেকে দূরে থাকলে আপনি জনগণের সমর্থন কী করে পাবেন? জি, ক্রমাগতভাবে চলছেন। অতএব ভারতের নির্বাচন নিয়ে আলাপ করতে গেলে একটু আমাদের কথাবার্তাগুলো তথ্য অনুসন্ধান করে করা উচিত। জি, আমি এক জায়গায় শেষ করি। আপনি দেখুন তো এই যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বাংলাদেশে কি ঘটেছিল? লস্করে তৈয়বার অভয়ারণ্য ছিল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে হয়েছে, ভারতের প্রতিবেদনে এসেছে। 2003 সালে ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়ার সাথে পাকিস্তানে পারভেজ মোশাররফের বৈঠক করিয়ে দেওয়া হয়েছিল ঢাকাতেই। এগুলো তো আমরা ক্রমাগত দেখে এসেছি। অতএব সেই জায়গা থেকে আপনি কিভাবে কোন জায়গায় কোন দিকে নিয়ে যাবেন সেই আলোচনা আপনার মতো করে আপনি করতেই পারেন। জি, ধন্যবাদ। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আসি। এই যে পরিস্থিতি যেখানে নতুন সরকার ভারতে হচ্ছে, যার আসলে কাঠামোটা ভিন্ন হতে চলেছে এবং তার যে ক্ষমতার পরিধি বা ক্ষমতার উপরে দখলটা সেটা আগের চেয়ে খানিকটা কম হবে বলে বিশ্লেষকরা বলছেন। বাংলাদেশের কি অবস্থায় নিজেদের দাবি আদায় বাংলাদেশের এখনকার যে সরকার বা রাজনৈতিক পরিস্থিতি সেখানে খুব একটা সুযোগ আছে? দেখুন, আমি বলছিলাম বিরতির সময় যে ভারতে গত 10 বছর নরেন্দ্র মোদীর যে নিরঙ্কুশ সমর্থন নিয়ে ক্ষমতায় থাকা এবং তার সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষিপ্রতা
এবং তার নিজস্ব ব্র্যান্ডের বিকাশের জন্য সে যা যা করছিল, এই আগামী 5 বছর আপনি সেটি দেখতে পাবেন না। কেননা এখানে জোট সরকার হয়েছে এবং নরেন্দ্র মোদীর কিন্তু এমনকি গুজরাটেও কখনো জোট সরকার বা কোয়ালিশন সরকার নেতৃত্ব দেওয়ার কোনো অভিজ্ঞতা নাই। এবং সব ব্যক্তির তো একটা টাইপ থাকে, নেতৃত্বেরও একটা প্যাটার্ন থাকে। আপনি নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্যাটার্নটা একবার খেয়াল করে দেখেন, যেখানে আদবানির মতো নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে, যেখানে কার বয়স কত হবে, দলের প্রধানের বয়স কত হতে পারবে, প্রধানমন্ত্রীর বয়স কত হতে পারবে, এগুলো যখন উনি বলে ফেলেন, নেতৃত্বের এই টাইপটা আমরা ধরে ফেলি। এবং গত 10 বছর আমরা নরেন্দ্র মোদীকে খুব কাছ থেকে অবজার্ভ করেছি। তার নেতৃত্বের এবারও যেটি আমি জানি না ভারতীয়দের কাছে উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, যেটা মোদি কা প্রমিস, সেটা এখন কে বাস্তবায়ন করবে? কারণ এমন সব প্রতিশ্রুতি দিয়েছেন, ধরেই নিয়েছেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পাবে, এমনকি 400 আসনের মাইল ফলক উনি ছুঁয়ে যেতে পারছেন। তার মাথায় 400 ঘুরছে, কারণ রাজীব গান্ধীর সেই 412টি কিংবা 413টির সংখ্যা দিয়ে। আচ্ছা, যেটি বলতে চাচ্ছিলাম, বাংলাদেশের সরকারকে নতুন করে কৌশল প্রণয়ন করতে হবে। আমার ধারণা যে এই সরকারের সাথে মোদির যে 15 দলীয় জোট, কারণ শুধুমাত্র টিডিপি এবং জনতা দল না, কিন্তু আরও দলরা রয়েছেন, এই সরকারের কোয়ালিশন সরকারের গতিবিধি কি হবে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কি হবে। দেখুন, আমি বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলতে চাই। অতএব বাংলাদেশের যে ইন্টারেস্টগুলো আছে, সেটি আপনার যৌথ নদীগুলো বলি, সীমান্ত হত্যা বলি, এমনকি বাণিজ্যের ব্যাপারে বলি, সরকারকে একটা নতুন কৌশল প্রণয়ন করতে হবে। আরও একটি জিনিস আপনি খেয়াল করুন, আমাদের অধিকাংশ সমস্যার সাথে কিন্তু পশ্চিমবঙ্গ যুক্ত রয়েছে। এবং প্রায়ই বলা হয় যে মমতা দিদি চাননি বলে হলো না, আমি চেয়েছিলাম। এই জায়গা থেকে বাংলাদেশের উত্তরণ কি করে ঘটবে, এটা খুব কৌশলী একটি অবস্থান বাংলাদেশকে নিতে হবে। আমি শুধু ভুলে যাওয়ার আগে বলি যে কেন ইউটিউবাররা এবারের নির্বাচনে বিকশিত হয়েছেন এবং ধ্রুব রাঠির মতো এরকম বিপুল জনপ্রিয় ইউটিউবার হয়েছেন। মেইনস্ট্রিম মিডিয়া যখন পার্টিজান হয়ে যায়, দলীয় হয়ে যায়, তারা যখন দলের মাউথপিসের মতো কাজ করতে থাকে, তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার এই বিকাশ শুধু বাংলাদেশ কেন, আরও অনেক দেশেই হতে পারে। দ্বিতীয় হচ্ছে, আরও একটি ইন্ডাস্ট্রি বিপর্যস্ত হয়েছে, সেটা কি এক্সিট পোল। আপনি এক্সিট পোলে খেয়াল করে দেখুন, মোদির সেই 400 আসনের মতোই 392টি পর্যন্ত প্রেডিক্ট করা হয়ে গেছিল। আমি খুব অবাক হয়েছি, ইন্ডিয়া জোটের নেতারা এবং মমতা ব্যানার্জি পর্যন্ত আগের দিন পর্যন্ত বলেছেন যে আর 24 ঘন্টা অপেক্ষা করেন, এক্সিট পোল ভুল প্রমাণিত হবে। এই যে গণমানুষের রাজনীতি করার যে সাহস এবং স্বচ্ছ যে ধারণা, সেটি কিন্তু এবার ভারতের নির্বাচনে আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশে যেটি একেবারেই বিদ্যমান না। বাংলাদেশে আমরা একটা এয়ার কন্ডিশন রুমের রাজনীতি, কিছুটা প্রাসাদের সাথে যোগাযোগের রাজনীতি, বিভিন্ন গোষ্ঠীর সাথে যোগাযোগের ভিত্তিতে রাজনীতি, জনমানুষের দাবি নিয়ে মাঠে ঘাটে বৃষ্টিতে রোদে ঘেমে রাজনীতির সেই ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ দেখিয়ে দিল যে ওই রাজনীতি করে ক্ষমতার অংশীদার হওয়া যায়। কেন দুটি দল বিজয় উৎসব করেছেন? কারণ কংগ্রেসের চোখে এই বিজয়, সেটি তারা সরকার গঠন করতে পারলো কি পারলো না, তার চেয়ে বেশি হচ্ছে আপনি দেখুন তার সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। এবং আপনি যদি তার দুটি দল যদি এই জোটের সাথে থাকতো, তাহলে তারা সরকার গঠন করত। জি, ডক্টর জাহেদ, আপনার কাছে আসতে চাই। এই প্রসঙ্গে যদি আর কিছু যোগ করার থাকে সেটা নিশ্চয়ই করবেন। এছাড়া বাজেটের প্রসঙ্গে আসতে চাই। বাজেট নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে আসলে এখানে এই মূল্যস্ফীতির সময়ে যেখানে সাধারণ মানুষ, মধ্যবিত্তরা পর্যন্ত প্রচণ্ড চাপে রয়েছেন, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য আদৌ কি কিছু করা হলো, নাকি পুরোটাই আসলে সরকার যে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে তা মেনে নিয়েই আসলে জনগণের উপর সেই বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে? ধন্যবাদ। বাজেট নিয়ে আসছে, তার আগে 2-1 কথা একটু বলে ফেলা জরুরি। বাংলাদেশের সাথে সম্পর্ক কি হতে পারে? প্রথম কথাটা হচ্ছে, আসলে এই সরকারের সাথে যদি বাংলাদেশের ক্ষমতাসীন রেজিম, রিপিট ইটস আ রেজিম, তারা যদি চাইতো বেশ কিছু ক্ষেত্রে কাজ করতে পারতো। অথচ দেখুন, আজ প্রধানমন্ত্রী ভারতে আছেন, উনি গতকাল গেছেন, আজই সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে। তার 2 দিন আগে বাংলাদেশের ভেতরে ঢুকে গুলি করা, কিছুদিন আগে একবার গুলি করলো, আবারও হলো, ভিডিওই পাওয়া যায়, আপনাদের চ্যানেলের ভিডিও আমি দেখেছি, যেখানে ওখান থেকে একটা লোকাল ভিডিও দেখানো হয়েছে। নদীর পানি, কোনোখানেই কোনো কিছু আসলে হবে না, কারণ হচ্ছে এই সরকার কোনোভাবেই কিছুটা চাপে ভারতকে রাখার চেষ্টা করা, সেই চেষ্টা করতে যাবে না, কারণ তার নিজের লেজিটিমেসির প্রশ্ন আছে, তাতে তার ভিত্তিটা খুব স্ট্রং না। মানে দুর্বল হওয়ার পরও ভারতের প্রধানমন্ত্রী যিনি আছেন, যে জোট ক্ষমতায় আছেন, তারা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত দল, জোট। মানে আমরা আসলে এই যে বারবার জোট নিয়ে এত আলাপ করছি, এটা আসলে মোদির কারণে করছি।
অটল বিহারী বাজপেয়ী লাস্টবার যে 5 বছর ক্ষমতায় ছিলেন, ওনার জোটের দল সংখ্যা বাড়তো কমতো, কিন্তু একটা পর্যায়ে 23টা দলেরও কোয়ালিশনের উনি নেতৃত্ব দিয়েছেন, 23 চমৎকারভাবে দেশ চালিয়ে গেছেন। ডিফারেন্স হচ্ছে বাজপেয়ী তো মোদি নন, আসলে আউট অ্যান্ড আউট একজন অথরিটারিয়ান মানুষ, যিনি যে গুজরাট থেকে শুরু করে এই পর্যন্ত কোথাও কখনো বলা হচ্ছে তার সময়ে গুজরাটের চিফ মিনিস্টার্স অফিস আর এখন প্রাইম মিনিস্টার্স অফিস ভারতের ইতিহাসে এত শক্তিশালী আর কখনো ছিল না। তো এই মানুষটার মধ্যে গিয়ে চাপে পড়বেন, দুর্বল হবেন, কিন্তু বাংলাদেশের রেজিম গিয়ে তেমন কিছু করবে, কারণ আমি কোনো কারণে তার যদি খারাপ দৃষ্টিতে পড়ে যাই আমার সমস্যা হয়ে যেতে পারে, তাই বাংলাদেশ সরকার কোনো নেগোশিয়েট করবে না, আই এম শিওর। তবে একটা বিরাট বেনিফিট আসলে শুধু বাংলাদেশ নেই, সাবকন্টিনেন্টের আছে। ভারতের মতো দেশে যদি হিন্দুত্ববাদী আইডেন্টিটি পলিটিক্স বাড়তে থাকে, এটা রিয়াকশন অনিবার্যভাবে আমাদের মতো দেশেও পড়বে। আজ হোক কাল হোক এখানে পাল্টা একটা আইডেন্টিটি পলিটিক্স চালু করার চেষ্টা করা হবে, এবং ভারতও চাইবে এটা বাংলাদেশে চালু হোক, কারণ তাদের বাংলাদেশ লাগোয়া অনেকগুলো স্টেট আছে, সেগুলোর বিধানসভা আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে তাদের খুব বড় দৃষ্টি আছে। বাংলাদেশকে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে তারা হাজির করার চেষ্টা করেন। তাদের যে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট হয়েছে, সেটা মূল টার্গেট করা হয়েছে বাংলাদেশিদেরকে টার্মাইট বলেছিলেন জনাব অমিত শাহ, আমাদের মনে আছে নিশ্চয়ই। সো ওই জায়গাটাও আমাদের জন্য পজিটিভ হবে। সরকার কিছু করবে না, কিন্তু আমি মনে করি ভারতের এই গণতন্ত্রের দিকে যাওয়া এবং আইডেন্টিটি পলিটিক্স ফর দ্য টাইম বিং এ চাপা পড়া, এটা এই অর্থে ভালো। এবার বাজেটে আসছি। জি, মানে প্রথম কথাটা হচ্ছে মূল্যস্ফীতি সরকার তো 10% স্বীকার করছে। রাষ্ট্রীয় আর একটা প্রতিষ্ঠান বিআইডিএস বলছেন ইটস 15%, 5% বেশি খাদ্য মূল্যস্ফীতির কথা বলছেন। আচ্ছা, আমরা সরকারের 10%ই যদি ধরি, আপনি স্বীকার করছেন 10%, এমনকি আমি প্রধানমন্ত্রী যেহেতু বলেন, অন্য মন্ত্রীরাও বলেন দাম বাড়ছে, যে মানুষের কষ্ট হচ্ছে, তাহলে প্রথম আমাকে সহজে যেটা বোঝার জন্য প্রথম কাজটা হচ্ছে আসলে কি, আমি ভালনারেবল মানুষকে একটু আরাম দেই। এটা হলো খুব বেসিক, যে মানুষগুলো দুর্বল আছে, আমি যদি পারবো কিনা পরে, কিন্তু এক্সিস্টিং যে প্রবলেমে আছে। তার মানে আপনি কি করবেন, এখন সবচেয়ে গরিব মানুষের কাছে যে সোশ্যাল সেফটি নেট আপনি দিচ্ছিলেন, সেটা হচ্ছে কতগুলো ভাতা, দুস্থ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, এরকম অনেকগুলো ভাতা আছে। এই সংখ্যাটা এবার মাত্র 2 লাখ বাড়ানো হয়েছে। মানে এগুলো সঠিক মানুষের কাছে যায় না, দ্যাটস দ্য ডিবেট। এবং বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের নিজস্ব স্টাডি আছে, 46% সঠিক মানুষের কাছে যায় না। মানে আপনি চেয়ারম্যান, আপনি আপনার ভাই বেরাদারকে দিয়ে দিয়েছেন, এটা আছে, কিন্তু তারপরেও বলছে আপনি 2 লক্ষ মাত্র বাড়িয়েছেন। প্লাস 600 টাকা ভাতা পেয়ে তো একটা মানুষ টেকনিক্যালি 10% ইনফ্লেশনের কারণে আপনার সেই জিনিস কিনতে এখন 10% বেশি টাকা লাগবে। আপনি এই সবচেয়ে প্রান্তিক গরিব মানুষটারও ভাতা 1 পয়সাও বাড়ান নাই। অনেক টাকা লেগে যেত না যদি 100 টাকা করেও বাড়াতেন। আপনি 100 টাকায় বাড়ালে আমি খুশি হতাম না, কিন্তু আমি বুঝতাম কি জানেন, আপনি রেকগনাইজ করছেন যে মূল্যস্ফীতিতে মানুষের কষ্ট হচ্ছে। ব্যক্তি খাতের যে আয়ের সর্বোচ্চ সীমা 3.5 লাখ টাকা আপনি বাড়ালেন না। 3.5 লাখ টাকা মানে সহজ করে যদি বলি, বাংলাদেশে এখন একজন, আমি অনেক রিক্সা চালকই 30,000 টাকার কাছাকাছি আর্ন করেন। মানে আপনি 30,000 টাকা আর্ন করেন মানে 3,60,000 টাকা, টেকনিক্যালি ওটা 3,50,000 ক্রস করছে। তো 30,000 টাকা উপার্জন দিয়ে একটা মানুষ তার পরিবার মেনটেন করছে। আমি এর সঙ্গে একটু জানিয়ে রাখি, ভারত তো নাকি আমাদের চাইতে গরিব দেশ মাথা কিছু আয়ের দিক থেকে। আমরা ওই করোনার সময় খুবই লম্ফঝম্ফ করেছিলাম। ভারতে গত বাজেটে 5 লাখ রুপি হচ্ছে ব্যক্তি আয়ের সর্বনিম্ন, মানে করমুক্ত সীমা, যেটা 5 লক্ষ রুপি আমাদের মনে হয় এখন 6.5-7 লাখ টাকা হবে, ওদের তাই। এটাই হওয়া উচিত ছিল। আপনি এটাও অ্যাড্রেস করেন নাই, বরং কি করলেন, এখন আমরা ফান করি। আমি দেখি যে ফেসবুকে অনেকে লিখছেন বিয়ের কাবিননামা নবায়নের জন্য বছরে এত টাকা দেওয়া হোক। মানে সরকার এখন এমন সব ট্যাক্স বসাতে শুরু করেছে এইগুলোতে যাওয়া। ফলে আপনি কি করবেন, এখন আপনি আরেক বিপদে আছেন। বিপদটা কীরকম, সেটা হচ্ছে আপনি ডলার সংকটের জন্য অর্থনীতির গতি কমিয়ে দিয়েছেন প্ল্যান করে, যাতে আমদানি কমে যায়। আপনি এলসি খুলতে দিচ্ছেন না, জি, মানে বিলাসদ্রব্য তো বটে, এসেনশিয়াল গুডসও প্রচুর করা যাচ্ছে না। তো যখন আপনার অর্থনীতি স্লো ডাউন হয়, তখন অনিবার্যভাবে কি হবে, রেভিনিউ কালেকশন কমে যায়। আপনি আমদানি করছেন, আমাদের বিরাট অংশ তো আমদানি শুল্ক। আমরা পণ্য তৈরি করে বেচি, মানুষের ক্যাপেবিলিটি কমে গেলে বেচা বিক্রি কমে যায়, তাতে ভ্যাট কমে যায়, মানুষের ইনকাম কমে যায়। ইনকাম যদি কমে যায়, ইনকাম ট্যাক্স। সো টোটালি কি দাঁড়ালো, আপনার যে পরিমাণ রেভিনিউ আপনি অভ্যন্তরীণভাবে কালেক্ট করতে পারার কথা ছিল, আপনি সেটা কালেক্ট করতে পারছেন না। তাহলে আপনার উপায় হচ্ছে নতুন নতুন জায়গায় নতুন করে ট্যাক্স বসানো, সেগুলো দিয়ে করবেন। করতে করতে ট্যাক্স দিতে আপনার যদি খারাপ লাগে,
আপনাকে চকলেট খেতে পারেন, চকলেটের উপর ট্যাক্স কমানো হয়েছে। সো এরকম কিছু জায়গা হবে, কিন্তু আরো বহু জায়গায় আপনাকে এটা করবে, এটা অনিবার্য। আরেকটা জিনিস একটু যোগ করে ফেলা ভালো, তারপর আপনি একটা বিরাট বাজেট দিলেন, কারণ আপনি এমন বিরাট একটা সরকার পোষেন, এটা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে, বাংলাদেশে এই সাইজের সরকার পোষার কোনো দরকার ছিল না। অ্যাট দ্য সেম টাইম আপনাকে অনেকগুলো সোকল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টও নিতে হবে, উন্নয়ন বাজেট করতে হবে, কারণ ওগুলো করে লুটপাট করে আপনার লোকজনকে যদি দিতেন, আপনি ক্ষমতায় থাকেন না। ফলে ফাইনালি যেটা দাঁড়ালো, রেভিনিউ কম আসছে কিন্তু খরচ করতে হবে, সো আপনাকে প্রচুর ব্যাংক লোন নিতে হবে এবং আপনার টাকা ছাপাতে হবে, এবং টাকা যখন ছাপাবেন ফাইনালি ইনফ্লেশন কয়েক গুণ বাড়বে। সুতরাং আপনি যে বাজেট করেছেন, ইনফ্লেশন ঠেকানো দূরে থাকুক। একটু বলে শেষ করি, অর্থমন্ত্রী সাংবাদিকদের উপরে খুব ক্ষুব্ধতা দেখিয়েছেন, আপনারা একটু পড়াশোনা করে আসেন, আপনারা না পড়ে খুবই যে ভাষায় কথা বলেছেন অত্যন্ত অসৌজন্যমূলক। আমি ওনার কাছ থেকে সামনাসামনি জানতে চাইতাম যে বাজেটে কোন স্টেপগুলো আসলে আপনি বলছেন যেটা দিয়ে মূল্যস্ফীতি কমানো যাবে, মূল্যস্ফীতি বাড়বে অ্যাট এনি কস্ট। ধন্যবাদ। জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছে আসি। এই যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে, আসলে সাধারণ মানুষ, মধ্যবিত্তরা যারা প্রচণ্ড কষ্টে পড়েছেন এই মূল্যস্ফীতির যুগে এসে, তাদের জন্য দিক নির্দেশনা না থাকলেও সেখানে সেই পুরনো কালো টাকা সাদা করার ব্যাপার রয়েছে, এবং আরও এমন কিছু অভিযোগ শোনা যাচ্ছে যাতে করে আসলে ব্যাংকে যে লুটপাট হচ্ছে সেগুলো বন্ধেরও কোনো দিক নির্দেশনা নেই। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? আপনি ডক্টর জাহিদের কথা যেভাবে মন্ত্রমুগ্ধ মতো শুনছিলেন, আপনার চোখের পলক পড়ছিল না, বুঝছেন? আমি হয়তো এরকমভাবে বলতে পারবো না, কারণ সরকারের বিরুদ্ধে বলা, পল্টনী বক্তৃতা দেওয়া যতটা সহজ, এবং আমি আমাকে বলতে দেন। এবং তার দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি তো এক হবেই না, কেননা তিনি দেখেন খুঁটায় খুঁটায় যে কোন জায়গার থেকে একটু খুঁত বের করা যায়, উনি খুঁত পর্যবেক্ষণ করেন। মনে আছে কি, যখন সাইফুর রহমান প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে যাইতেন, এসে যখন বলতেন যে আমরা এক জায়গা থেকে এই জায়গাতে সাহায্য পেয়েছি, এটার উপরে বাজেট হবে, বাংলাদেশকে এখন সেই জায়গায় আছে। উনি কি দেখেছেন বাজেটটা কি পুরোটাই কি ওই খুদ দৃষ্টিতে দেখেছেন নাকি নির্মোহ দৃষ্টিতে দেখেছেন? আমার ধারণা উনি খুদ খোঁজার জন্যই দেখেছেন। আপনি 30টি পণ্যের ওপরে যেভাবে শুল্ক কমানো হয়েছে এবং তার মূল্য কমিয়ে দেওয়া হয়েছে, আপনি পণ্যগুলোর নাম নিশ্চয়ই উনি জানেন। তো এগুলো যখন বলে আমরা, তখন তো অবাক লাগে, বলে কালো টাকা সাদা করেছে। আরে তার পছন্দের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তো কালো টাকা সাদা করেছিলেন জরিমানা দিয়ে। সাইফুর রহমান কালো টাকা সাদা করেছিলেন জরিমানা দিয়ে। তারা এখন কালো টাকার বিরুদ্ধে, সাদা করার বিরুদ্ধে বলছেন। রাজনীতিতে সব সম্ভব। আর এই যে কথাগুলো বলছেন, কখনো কেউ ভেবেছে প্রতিবন্ধীদের জন্য ভাতা 29 লক্ষ থেকে এই সময় 32 লক্ষ হয়ে যাবে? অতএব ভাবনা চিন্তার পরিসরটা বাড়ানো দরকার। তিনি যখন কথাগুলো বলেন, এত কঠিন কঠিন করে মানুষের সামনে উপস্থাপন করেন, মানুষের আমারই বুঝতে অসুবিধা হয়। এবং এই আমার কাছে খুবই খারাপ লাগে, এই যে মা ও শিশুদের জন্য যে ভাতার যে ব্যাপারটি, এর টাকার পরিমাণ বেড়েছে না কমেছে? দেখেছেন কি ভালো করে? যদি তাই হতো, 2006 সালের এই বাংলাদেশের অর্থনীতির আকার আর শেখ হাসিনার 15 বছরে অর্থনীতির আকার কত গুণ বৃদ্ধি পেয়েছে। টাইমস ম্যাগাজিন পর্যন্ত স্বীকার করেছে যে শেখ হাসিনা হচ্ছে বিস্ময়কর রাজনৈতিক নেতা। $60 বিলিয়ন অর্থনীতিকে $470 বিলিয়ন করেছেন। বলতে পারবো অনেক কিছু। ভাতা নিয়ে যখন প্রথম 96 সালে এই বিধবা ভাতা, বয়স্ক ভাতা করা হয়েছিল, সাইফুর রহমানদের বক্তব্য কী ছিল? বিএনপির নেতাদের বক্তব্য কী ছিল? কৃষিতে যে বরাদ্দ বাড়ানো ক্রমাগতভাবে হচ্ছে, কোন সরকার বাংলাদেশে করেছে? অর্থাৎ এইগুলো আপনি আলোচনার ক্ষেত্রে অনেক কথা আলোচনা করতে পারবেন, খুদ ধরতে পারবেন। আর যে অসমাপ্ত আত্মজীবনীতে পড়েছি না, বঙ্গবন্ধু লিখছেন তার ডায়েরিতে যে আরমানিটোলায় যে সভাটি হয়েছিল আওয়ামী লীগের, সেই সভায় হঠাৎ করে বাদশা গন্ডা উঠে দাঁড়িয়েছে, মুসলিম লীগের সেই দাপটে মানুষ, বলছেন আমারে কথা বলতে দিতে হবে। তো বঙ্গবন্ধু একটু মজা করে লিখছেন তার ডায়েরিতে, বাদশা কথা বলতে চাইলে তাকে ঠেকায় কে? এখন ডাক্তার জাহিদ কথা বলতে চাইলে ঠেকাবে কে? আপনি তো মন্ত্রমুগ্ধ মতো শুনছেন। অতএব
ভারতের রাজনীতি যে সেভাবে বিস্তৃত করেছে, ভারতের নির্বাচন নিয়ে যে ব্যাখ্যা দিয়েছে, এই ব্যাখ্যাটা বড় একপেশে। কেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, আমি তো আবারও বললাম, 2014 নির্বাচনের অনেক পরে, 18 নির্বাচনের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে আমাদের জীবনের যে 14 নির্বাচনে অংশগ্রহণ না করা। অর্থাৎ সংকটটা কোথায়? এখন জামাত বিএনপির যে যৌথ পরিবারের সাথে ডক্টর জাহিদ মাথা গলিয়ে দিয়েছেন, মাথা দিয়েছেন, সেখান থেকে তো বেরোয় আসতে পারছেন না। জি, আলোচনাটা নির্মোহ করা যাচ্ছে না। জি, ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। জনাব আশরাফ কায়েস স্যার, আপনার কাছে আসতে চাই। এই যে বাজেট, সেখানে যে প্রশ্নগুলো এসেছে, এরপরে বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সাংবাদিকরা একরকম বর্জন করেছেন, যেহেতু বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং অর্থমন্ত্রী যেভাবে সাংবাদিকদের সাথে কথা বলেছেন সে ব্যাপারে একটু আগে ডক্টর জাহিদ উল্লেখ করেছেন। আসলে আমাদের অর্থনৈতিক ব্যবস্থায় স্বচ্ছতার দিকে এগোনোর পথে আমরা কি আদৌ আছি, নাকি স্বচ্ছতা ক্রমশই দূরীভূত হচ্ছে? আচ্ছা, প্রথমত বলি যে ক্ষমতায় থাকলে একরকমের কথা বলা যায় একই সাবজেক্টে, বিরোধী দলে থাকলে ভিন্ন কথা বলা যায়। বিদেশি রাষ্ট্রদূতদের সাথে চা, ডিনার এবং রাষ্ট্রদূত উপসচিব কিংবা অতিরিক্ত সচিব মর্যাদার একটা লোক ডাক দিলে দলের স্থায়ী কমিটি দৌড় দেয় এবং প্রেসিডিয়াম মেম্বাররাও দৌড় দেয়। আবার বিরোধী দলে সরকারে থাকলে বলা হয় যে এইসব লোকের চায়ের আহ্বানে কেন যান, অথবা নালিশ দিতে কেন যান। আমরা 30 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে বড় দুটি দলকে এই দুই চরিত্রে অভিনয় করতে দেখেছি, দুই চরিত্রে বক্তব্য দিতে দেখেছি একই সাবজেক্টে। বাজেটের বিষয়েও তাই। ক্ষমতায় থাকলে বাজেট প্রণয়নের পরে বলা হয় যে এটা হচ্ছে সবচেয়ে দায়িত্বশীল বাজেট, জনমানুষের বাজেট এবং আমাদের সবাইকে বড়লোক বানিয়ে ফেলার বাজেট, সাথী সুখী শান্তিপূর্ণ জীবনের বাজেট। আর অপোজিশনে থাকলে বলা হয় এটা দেউলিয়া বাজেট, এটা গরিব মারার বাজেট। এই শব্দগুলো আমরা মিডিয়ায় থেকে শিখে ফেলেছি, রাজনীতিবিদদের কাছ থেকে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা ঢুকতে পারবে কি পারবে না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি একসময় সাংবাদিকতা করতেন, ভালো করতেন, লেখালেখিও করতেন, তিনি বলেছেন যে এটা কি প্রয়োজন আছে কি না। তো তিনি যদি বিরোধী দলে থাকতেন, আমার ধারণা তিনি এই কথা বলতেন না। দেখুন, আপনি একটা গণতান্ত্রিক সমাজে আরেকটা পেশার লোককে নিয়ন্ত্রণ করতে পারেন না। তার গতিবিধি কি হবে, সে বাংলাদেশ ব্যাংকে যাবে কি না, নাগরিকের অধিকার রয়েছে তথ্য অনুসন্ধান করার। এমনিতে আপনি তথ্য কমিশন করেছেন এক পেশে, তথ্য কমিশন কোনো কাজ করে না, তথ্য কমিশনের সেই তৎপরতা নাই, যেই জন্য আমরা তথ্য কমিশনের জন্য আন্দোলন করেছিলাম। একই কথা আমি দুর্নীতি দমন কমিশন সম্পর্কেও বলতে চাই, যেই কারণে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর আন্দোলন হয়েছিল। দেখুন, শাসনের চরিত্র হচ্ছে প্রতিষ্ঠান করে দেওয়া হয়, দলীয় একজন লোককে নিয়োগ দেওয়া হয় এবং তাকে দৈনন্দিন কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হয়। আপনি তো বলতেই পারবেন যে এই প্রতিষ্ঠান তো আছে, কিন্তু প্রতিষ্ঠান কি কাগুজে নাকি প্রতিষ্ঠান কার্যকরী, এই জায়গাটিতে এই যে গুণগত মানের আলোচনা, সেইখানটাতে যেতে কিন্তু কারো আগ্রহ নাই। শোনেন, বাজেটের ব্যাপারে এই মুহূর্তে সরকারের অর্থনীতির যে মূল চ্যালেঞ্জগুলো, তার মধ্যে একটা হচ্ছে মুদ্রাস্ফীতি। তো এই বাজেট আপনার মুদ্রাস্ফীতি সমাধানের জন্য কি করেছেন? অর্থমন্ত্রী, যিনি খেপেও গেছেন একজন সাংবাদিকের উপরে, তাকে আসলে উনি বলেছেন 6 মাস পরে এই বিষয়টির সুরাহা হয়ে যাবে। দেখুন, বাংলাদেশ কি 2024 সালে ওই জায়গায় রয়েছেন একজন ব্যক্তি বা একজন মন্ত্রীর 6 মাস পরের ডেডলাইনে? এটা তো বিএনপির ঈদের পরের আন্দোলনের মতো, যেই আন্দোলন কখনো জনগণ আর দেখতে পায়নি। শোনেন, মন্ত্রিসভায় থাকলে, সরকারে থাকলে অদ্ভুত মনে হয় দেশটাকে। তখন মনে হয় যে সবাই নিশ্চয়ই তাদের প্রজা, অথবা সবাই নিশ্চয়ই কিছু না কিছু পাওয়ার আশায় কোথাও ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তাদের বুঝতে হবে যে কিছু মানুষের হয়তো প্রাইস ট্যাগ নাই, অথবা উনি প্রাইস ট্যাগ খুঁজছেন না কোথাও। এই যে মন্ত্রী যেটা বললেন যে 6 মাস পরে মুদ্রাস্ফীতি সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, উনি অর্থনীতির শিক্ষক হতে পারেন, কিন্তু কেউ কি তাকে ট্রাস্ট করছে? আমরা একটা সায়েন্স শুনেছি, ট্রাস্ট ব্যারোমিটার। ওইটা দিয়ে কর্পোরেটকেও বিবেচনা করা যায়, রাজনৈতিক নেতাকেও বিবেচনা করা যায়, মিডিয়া হাউসকেও বিবেচনা করা যায়, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সরকারকেও বিবেচনা করা যায়। আমার ধারণা এটা আবার সরকারি পর্যায়ে চালু হলে আরেক সমস্যা হবে, ইন্ডিপেন্ডেন্টলি একটা ট্রাস্ট ব্যারোমিটার করা যায় কিনা। তাহলে দেখা যাবে যে এই সরকারের ট্রাস্ট কত পার্সেন্ট, এমনকি বিরোধী দলের মির্জা ফখরুল কি বলছেন তাকে আসলে জনগণ ট্রাস্ট করেন কিনা। এটা এই জন্যই বলছি, দেশটা তো আসলে সাধারণ মানুষের। আপনি দেখুন যে এখানে বাজেটে যে লোকগুলো চিহ্নিত, যারা ব্যাংক খালি করে দিয়েছেন এবং অনেকটা সরকারি পৃষ্ঠপোষকতায়, তার ব্যাপারে এই বাজেটের কি ভূমিকা?
কিন্তু আমরা দু একজন ব্যক্তি সম্পর্কে শুনছি জি। যে গোপালগঞ্জে কত বিঘা জমি কিনেছেন এই, কিন্তু তার থেকে বড় মাপের লোককে তো আমরা সরকারে দেখছি, অথবা সরকারের আশেপাশে দেখছি, অথবা দলের ভেতরে দেখছি। এখানে একটা সুবিধা হচ্ছে যে দুর্নীতির বড় অঙ্কটা করতে হয় সরকারের সাথে থেকে। বিরোধী দলে থাকলে কিন্তু আপনার সমস্ত ইচ্ছা সত্ত্বেও দুর্নীতি করার সুযোগ কম। আমি যেটা দেখতে পাচ্ছি যে এই বাজেটে আমি পল্টনের মতো অথবা তোপখানা রোডের মতো বলতে চাচ্ছি না গণবিরোধী গরিব মারার বাজেট, এটিও গদবাধা হয়ে গেছে। কিন্তু আমরা কি দার্শনিক ভিত্তি দেখতে পেয়েছি? আমরা কি কার্যকরী কিছু দেখতে পেয়েছি? মাননীয় মন্ত্রীর 6 মাসের বাইরে আমরা কি জানতে পেরেছি মুদ্রাস্ফীতির কি হবে? কি প্রক্রিয়া দেখুন, করা সরকারি হতে প্রতিষ্ঠান বিআইডিএস যদি বলে থাকে 15% করে মূল্য বৃদ্ধি ঘটছে, বাস্তব অবস্থা কিন্তু তার চেয়ে খারাপ। কাজে এই জায়গাটিতে আপনি দার্শনিক ভিত্তি দেখুন, সরকারের একটা বড় সুবিধা হচ্ছে 15 বছর সরকার টানা ক্ষমতায় রয়েছে। এখন যদি আপনি সময় কল্যাণকর একেবারে কিছু ফুরিয়ে না গেছে। করতে চান, আর কবে? জি, অনেক ধন্যবাদ ক্যান্সার আপনাদের চিকিৎসার জন্য তিনজনকেই। কে কখনো ভেবেছে এই সরকার আর ছাড়া? একদমই সময় নেই। আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক ধন্যবাদ, আপনাদেরকেও বিদায় নিচ্ছি।